ইন্ডিয়া জোট ভাঙার দায় কি অধীর চৌধুরীর উপর পড়ছে? ভারত কোচবিহারে ভারত জোড়ো যাত্রা ন্যায় যাত্রার রুটে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। প্রায় 10 জায়গায় রাহুল গান্ধীর যে ন্যায় যাত্রা সেখানে যাওয়ার পথে আহ, তাকে বিরোধিতা করে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছিল এবং অরাজনৈতিক সংগঠনের নামে এই প্ল্যাকার্ড ছিল। কোচবিহার স্থানীয় মানুষের নামে কোচবিহারের জনসাধারণ নামে প্ল্যাকার্ড ছিল, কিন্তু সেখানে দেখা গেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে। ঘটনায় প্রশ্ন উঠছে, অধীর চৌধুরীর লাগাতার তৃণমূল বিরোধিতাই কি এর কারণ? আরেকটি বিষয় যেটি দেখছি যে কংগ্রেস হাইকমান্ডের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ফোন করা হচ্ছে, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, তার সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে যাতে এই জোট না ভাঙে এবং তিনি যেন সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেস যেন এই জোটে থাকে। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি প্রায় নীতিশ কুমার এই জোটে থাকবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এবং অধীর চৌধুরী দীর্ঘদিনের কংগ্রেস সাংসদ এবং একাধিকবার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব সামলেছেন। এখন কংগ্রেসের লোকসভার নেতা, কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক বডি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন তখন থেকেই অধীর চৌধুরীর সঙ্গে তার তিক্ত সম্পর্ক। এবং প্রায় সোমেন মিত্রর উদ্যোগে কংগ্রেসে যোগ দেওয়ার পর 1991 সালে বিধানসভা ভোটে মুর্শিদাবাদের নবগ্রামে প্রার্থী হয়েছিলেন অধীর চৌধুরী। সেবার হাজার দুয়েক ভোটে হেরে যান। 1996 সালে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ফের ওই কেন্দ্রে প্রার্থী করেছিলেন অধীরকে। তৎকালীন রাজ্য যুব কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদে আহ জোরালোভাবে সরব হয়েছিলেন, কিন্তু সেবার প্রায় 20,000 ভোটে জিতেছিলেন অধীর চৌধুরী। সেই তিক্ততা আজও যায়নি। অধীর চৌধুরী মানে কট্টর মমতা বিরোধী এবং এইবারও ইন্ডিয়া জোটে সেই বিরোধিতা আমরা দেখতে পেয়েছি যে কংগ্রেসের সঙ্গে হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চিও মাটি ছাড়তে নারাজ অধীর চৌধুরী সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেই জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে একলা চলো নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে গত বুধবার ঘোষণা করে দিচ্ছেন তিনি একলা চলো নীতিতেই চলবেন। তাহলে অর্থাৎ পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের সঙ্গে কোনো রকম জোট হচ্ছে না, ইন্ডিয়ার সঙ্গে কোনো জোট হচ্ছে না কংগ্রেস এবং তৃণমূলের। তারপরেই কোচবিহারে রাহুলের ন্যায়যাত্রার যে র্যালি, সেই র্যালি দেখেছি এবং তাকে এবং সেখান থেকে রাহুল গান্ধী তড়িঘড়ি দিল্লি যাত্রা, দিল্লি চলে গেছেন, দুদিনের জন্য স্থগিত রেখেছেন। এখন প্রশ্ন হলো যে এই যে জোট ভাঙার দায় কি হাইকমান্ড প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপরেই বর্তাবেন এবং তার ফলে কি এই রাজ্যে অধীর চৌধুরী কি একা হয়ে যাবেন? কি করবেন অধীর? আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, তাহলে যেভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপর সকলে দায় বর্তাচ্ছেন যে কংগ্রেস এবং তৃণমূল অর্থাৎ ইন্ডিয়া জোটে এ রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোট না হওয়ার অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন অধীর চৌধুরী, তার জন্য জোট হয়নি। কিন্তু কংগ্রেস হাইকমান্ড যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করছে, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং তিনি যাতে জোট ছেড়ে বেরিয়ে না যান তার প্রচেষ্টা করছে, সেক্ষেত্রে এ রাজ্যে অধীর চৌধুরীর উপরই কি পুরো এর দায়ভার দিয়ে দেবেন এবং হাইকমান্ড সেক্ষেত্রে অধীর চৌধুরীর প্রতি কি অন্য কোনো ব্যবস্থা নেবেন? কি বলবে, কি ভাবছো? দেখো, জিনিসটা এখনো পর্যন্ত এক কথায় বলার সময় আসেনি। তৃণমূল কংগ্রেস যদিও এই জোট ভাঙার দায় পুরোটাই অধীর চৌধুরীর উপর চাপিয়ে দিয়েছে। আমরা দেখেছি যে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন তিনি অধীরকেই পুরোপুরি দোষী সাব্যস্ত করেছেন। কিন্তু উল্টো দিক দিয়ে তুমি যদি দেখো, তাহলে কিন্তু কংগ্রেস হাইকমান্ড এখনো পর্যন্ত অধীর চৌধুরীকে মুখ বন্ধ করতে বলেনি। কারণ অধীর চৌধুরী শুধুমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতি নয়, বিপ্লব, আমাদের মনে রাখতে হবে অধীর চৌধুরী কিন্তু একই সঙ্গে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বারও। এবং যেটুকুনি আমার জানা আর কি, কংগ্রেসের সঙ্গে যেটা আমি কথা বলেছি কংগ্রেসের বিভিন্ন লোকের সাথে, তারা কিন্তু যেটা আমাকে বলেছে যে যখন কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে বা মল্লিকার্জুন খার্গে এদের সঙ্গে যখন রাহুল গান্ধীর সঙ্গে যখন এরা বসেছিলেন অধীর চৌধুরীরা, তখন কিন্তু অধীর চৌধুরী সরাসরি বলেছিলেন যদি কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে জোটে লড়ে তাহলে কিন্তু উনি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন। এবং কংগ্রেস অধীর ঘনিষ্ঠ কেউ কেউ বলে বেড়াচ্ছেন অধীর চৌধুরী সেক্ষেত্রে কংগ্রেসের নির্দলীয় হিসেবেও লড়তে পারেন, সেটা তো পরের ধাপ। কিন্তু ওখানে আরেকটা জিনিসও মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত ধরো কংগ্রেস হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলে জয়রামেশ বার্তা দিচ্ছেন, মল্লিকার্জুন খার্গে
ফোন করছেন, কিন্তু এখনো পর্যন্ত যেটা সব থেকে বিষয়, সেটা কিন্তু রাহুল গান্ধীর যে সভা শিলিগুড়িতে, সেই সভার কিন্তু অনুমতি দেওয়া হয়নি। তুমি এটা কোনো অন্য স্টেট নয়, এটা কোনো বিজেপি শাসিত স্টেট নয়, এটা ইন্ডিয়া জোট শরিকেরই একজন রাজ্য দিয়ে কংগ্রেসের ন্যায় যাত্রা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে তিনি কোনো সরার অনুমতি পাচ্ছেন না। পুলিশ কোনো অনুমতি, হ্যাঁ হয়তো অন্য কোনো কারণ দেখানো হচ্ছে, কিন্তু আমরা জানি যে রাজ্য জুড়ে নানা ধরো মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, কোনো সেখানে তো কোনো রোক লাগানো হচ্ছে না, বাটকে রাখা হচ্ছে না। সেখানকে রাহুল গান্ধীর যে মিটিং, সেখানে কিন্তু সেখানে শিলিগুড়িতে তার কোনো অনুমতি দেওয়া হয়নি, এখনো পর্যন্ত কিন্তু সেই অনুমতি পায়নি। ফলে কংগ্রেস হাইকমান্ড যতই মমতার প্রতি নরব দেখান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কি যে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা এসপার বা ওসপার চান এই ইস্যুতে আর কি। শুধুমাত্র ফোনেই বরফ গলবে না, যে উনি ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ ওরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ন্যায় যাত্রায় অংশ নিক। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, আমরা যদি জাতীয় রাজনীতির দিকে দেখি, যেটা তোমার বিহারে যেটা দেখা যাচ্ছে, নীতিশ কুমার আবার এনডিএ জোটে আসতে যাচ্ছে, এবং খুব যদি অঘটন কিছু না হয় বা যেভাবে কথাবার্তা এগোচ্ছে এখনো পর্যন্ত, তাহলে হয়তো 28শে জানুয়ারি, কালকেই পদত্যাগ করবেন, 28শে জানুয়ারি নতুন মন্ত্রিসভা হয়তো শপথ নেবে, সেদিকেই এগোচ্ছে। ফলে যদি বিহার টা এরকম নড়ে যায়, যে আমরা এই যে ইন্ডিয়া যে জোট, সেই জোটের সূত্রধর তুমি যদি বলো, সেটা কিন্তু নীতিশ কুমার। কারণ বিহার থেকেই সেটা শুরু হয়েছিল। সেখানে দাঁড়িয়ে নীতিশ কুমারই যদি সেখান থেকে বেরিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সম্পর্ক কোন খাতে বইবে আগামী দিনে, সেটাও কিন্তু তাৎপর্যপূর্ণ। কারণ রাজনীতিতে তুমি জানো কোনো কিছুই শেষ কথা বলে না। কারণ নীতিশ কুমারটাই দেখতে পাচ্ছ যে 9 মাস আগে যে অমিত শাহ বলে দিয়ে গেছিলেন বিহারের মাটিতে দাঁড়িয়ে, যে কোনো অবস্থাতেই নীতিশ কুমারকে আর ফেরানো হবে না। এখন সুশীল মোদী বলছেন রাজনীতিতে সব চলে, কেউ শেষ, ফলে তুমিও বুঝতে পারছো রাজনীতিতে কোনোটাই শেষ কথা নয়। আজকে কালকে কি হবে আজ সেটা জানা যায় না, তার মতো করে এগিয়ে চলে। তো অধীর এখন চৌধুরীকে এখন এখন প্রশ্ন হচ্ছে যে হাইকমান্ড এতদিন ধরে কেন, এই যে তৃণমূলের তো বহুদিন থেকে, মানে আমরা দেখেছিলাম যে রাহুল গান্ধীর বাড়িতে সকাল 6টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেছেন, তখন থেকে যাতে জোটের করতে হলে যেটাই প্রথম দরকার যে আসন সমঝোতা যাতে যত দ্রুত করা যায়, কিন্তু কংগ্রেস সে জিনিসটাকে এত ডিলে করেছে, এত আহ, আহ, বা টেনেছে, এখনো পর্যন্ত সেটা ফাইনালি হয়নি। যে প্রদেশ কংগ্রেস একেবারেই না, তো ধরো তাদের শুধুমাত্র এ বক্তব্য রাজ্যে শুনেছে, নয়, সেটাও প্রায় 10-12 দিন হয়ে গেল। তো হাইকমান্ড সেটা সব এই যে রাজ্যেই, তৃণমূলের সঙ্গে আদৌ সেটা জোট সব হবে রাজ্যেই কিনা। তাই। হুম। সেটাই সব রাজ্য তাই। যে কোনো রাজ্যেই তুমি যদি দেখো, সেখানে কি বিহারে নীতিশ কুমারের বেরিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ, যদিও ওনাকে জোটের আহ্বায়ক করা হয়নি, বা আগের দিন যখন প্রস্তাব দেওয়া হয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, ফলে নানা রকম কারণ উঠে আছে। আর একটাও কারণ, সেটা হচ্ছে বিহারে নীতিশ কুমারের সঙ্গে এখনো পর্যন্ত সিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে কংগ্রেস কোনো কথাই বলেনি। ফলে কংগ্রেসের হাইকমান্ডের দোদুল্যমানতাও সেখানে দেখা যাচ্ছে। এই একদম। এই কিন্তু দোদুল্যমানতাতেই এই আমার জায়গাটা প্রশ্ন। থেকে বলছি, এই যে দোদুল্যমান, এখন যেটা হয়েছে যে এ রাজ্যে জোট হয়নি, তার জন্য দায়ী অধীর চৌধুরী, এটা তৃণমূল বলছে এবং তৃণমূল চাপাচ্ছে। এবং কংগ্রেস হাইকমান্ড সেক্ষেত্রে অধীর চৌধুরীর ওপরে কোনো কি ব্যবস্থা নিতে পারে, বা কি দেখো করতে পারে যদি তৃণমূল, মমতার মান তুমি রক্ষা যদি করতে হয়। তৃণমূলের দিক দিয়ে দেখো, তৃণমূল কংগ্রেস কেন চাপাচ্ছে? কারণ তৃণমূল কংগ্রেসকে যদি এই ইন্ডিয়া ব্লক বা জোট থেকে বা মন যাই হোক একটা এর থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে তার অনুযায়ী লজিক সাজাতে হবে। সে বোঝানোর চেষ্টা করবে যে অধীর চৌধুরীর ঘাড়ে রেখে তারা বেরিয়ে আসবে। কিন্তু কংগ্রেস উল্টো দিকে একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে। দেখো একে যদি নীতিশ বেরিয়ে গেল, তারপরে যদি মমতাও বলে, যে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে যা হবে সেটা ভোটের পরে বোঝা যাবে, উনি কিন্তু অলরেডি বলেছেন আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, যা হবে ভোটের পরে বোঝা যাবে। এরপরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যায়, তারপরে অরবিন্দ কেজরিওয়াল, জানি না কি করা যাবে, কারণ অরবিন্দ কেজরিওয়াল কিন্তু তৃণমূলের সুরে সুর মিলিয়ে অলরেডি অধীর চৌধুরীকে দোষারোপ করেছেন। ফলে তারপরেরটা যদি অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে যায়, তাহলে তুমি বুঝতেই পারছো ভোট 2024 ভোট শুরু হওয়ার আগেই মোটামুটি ফল প্রকাশের মতো তুমি ফল প্রকাশিত হয়ে যাবে, যে সবাই বুঝতে পারছে যে কি লেখা আছে। তো এখানে দুটো বিষয়, এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের অনেকটা অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি, কংগ্রেস হাইকমান্ডের অবস্থা কাকে রাখবে। যদি আবার তুমি এখানে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখানে জোট করে, তাহলে অধীর চৌধুরী শুধু নয়, সিপিএমও সেই ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। এবার ধরো শুধুমাত্র কংগ্রেস তো জোট করলো, সেখানে কংগ্রেসে ধরো যে ভোট আমরা দেখেছিলাম
পঞ্চায়েত ভোট বা গত সাগরদিঘি সেই ভোট কি বজায় রাখতে পারবে? কারণ অলরেডি এখানকার প্রদেশ কংগ্রেস অল আউট তৃণমূলের কংগ্রেসের বিরোধিতা করছে, দুর্নীতি থেকে নানা ইস্যুতে অধীর চৌধুরী। ফলে ধরো দুটো দলের জোট হলে কংগ্রেসের যে সমস্ত কর্মীরা, তারা কি দলে দলে গিয়ে তৃণমূলকে ভোট দিয়ে দেবে? বা উল্টো দিকে যারা তৃণমূলের কর্মীরা, তারা কি কংগ্রেসকে ভোট দিয়ে দেবে? ফলে নানা জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের কিন্তু খুব শক্ত এখনো পর্যন্ত যে অধীর চৌধুরীকে কংগ্রেস ছুঁড়ে ফেলে দেবে, এটা বলার মতো জায়গাও কিন্তু আসেনি। কারণ কংগ্রেসের এখন কিন্তু বললাম খুব টালমাটাল পরিস্থিতি। একদিকে বিহার থেকে ছেড়ে চলে যাচ্ছে, ওইদিকে তোমার জোট হচ্ছে না পাঞ্জাবে, এখনো পর্যন্ত বিষবাউ জলে মহারাষ্ট্রে, পশ্চিমবঙ্গে অবস্থা। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে অধীর চৌধুরী যদি এখানে ছেড়ে চলে যায় বা কংগ্রেসের যিনি বৈঠকে যেটা বলেছিলেন সেটাই যদি হয়, তাহলে কিন্তু এ রাজ্যে কংগ্রেস সাইনবোর্ডটা উঠে যাবে। ফলে কংগ্রেসের আগামী দিনে হাইকমান্ড কি করবে, তাদের দায়টা যেহেতু তাদের ঘাড়ে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কংগ্রেস হাইকমান্ড সুতো ছাড়ছে, কোনো অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জোট থেকে বেরিয়ে যাওয়ার দায় যাতে তাদের ঘাড়ে দিতে না পারে, কংগ্রেস হাইকমান্ড কিন্তু সেটাই বোঝানোর চেষ্টা করছে। এখন সুতোটা ছাড়ছে যে এরপরে যেন কোনো অবস্থাতে বলতে পারে না যে অধীর চৌধুরীর জন্য ছেড়েছি, তাহলে কংগ্রেস বলতে পারে দেখো আমরা তো সব রকম ওনাকে অপশন দিয়েছিলাম। কিন্তু আবার উল্টো দিকে অধীর চৌধুরীকে কিন্তু চুপ থাকার কথাও বলছে না কেউ। ফলে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু খুব জটিল থেকে জটিলতর হচ্ছে রাহুল গান্ধী সোনিয়া একদম গান্ধীর একদম। কাছে। এখন পরিস্থিতি, এই জটিল পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবে কংগ্রেস? এ রাজ্যে কি সত্যিই তৃণমূলের সঙ্গে জোট সম্ভব? তাহলে অধীর চৌধুরী কি হবে? অধীর কি একা হয়ে যাবেন? সেই প্রশ্ন নিয়েই আপাতত আজকে আমাদের এই আলোচনা শেষ করছি। আপনারা আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।